বাংলাকে উনি জন্ম দিয়েছেন নাকি? বাংলা পয়লা বৈশাখ কবে কার আমলে শুরু হয়েছে? সেখানে সেখানে ঢুকে যা ইচ্ছে বলে দিলে হবে নাকি? উনি নিজে কিছু করেননি তো বলবেন কি? একটা কারখানা উদ্বোধন করতে মমতা ব্যানার্জিকে দেখা যায়নি আজ পর্যন্ত। সেই জায়গায় মোদিজি হাইওয়ে, এয়ারপোর্ট, ট্রেন সমস্ত উদ্বোধন করেছেন। মমতা ব্যানার্জি শুধু রাস্তায় হাঁটছেন টাকা দাও করে। সারা জীবনটাই কাটিয়ে দিলেন দাও দাও করে। বাংলার জন্মদিন পালনে মমতা ব্যানার্জির নজিরবিহীন ভাষায় একেবারে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। মমতা ব্যানার্জিকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। মর্নিং ওয়াকে যাওয়াটা বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের এখন রোজকার ব্যাপার। মর্নিং ওয়াকে বেরিয়ে এবারে তাকে ক্রিকেট খেলতেও দেখা গেল। ব্যাটিং বোলিং করলেন দিলীপ বাবু। তারপর প্রাক্তন ক্রিকেটার প্রতিপক্ষ প্রার্থী কীর্তি আজাদকে কটাক্ষ করে বলেন, আমি সব সময় ভালো ব্যাটিং বোলিং রাজনীতি করি, সেই জন্য কেউ আমার সামনে আসে না। যে এসেছে সে বুঝতে পারছে না। মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বলেন যে বাংলাকে উনি জন্ম দিয়েছেন নাকি? বাংলা পয়লা বৈশাখ কবে কার আমলে হয়েছে? এই সব কথাই বলেন দিলীপ ঘোষ। কি বলেছেন শুনবো। বাংলাকে উনি জন্ম দিয়েছেন নাকি? এই বাংলা কবে কার আমলে শুরু হয়েছে? আর 25শে বৈশাখ কবে, পয়লা বৈশাখ কবে শুরু হয়েছে? যেখানে সেখানে ঢুকে যা ইচ্ছা বলে দিলে হবে নাকি? তো সেই জন্য উনি নিজে কিছুই করেননি তো বলবেন কি? একটা কারখানা উদ্বোধন করতে মমতা ব্যানার্জিকে আপনারা দেখেছেন আজ পর্যন্ত? দেখেননি। মোদিজি দেখুন, হাইওয়ে, এয়ারপোর্ট, রেল, ট্রেন সমস্ত উদ্বোধন করছেন। মমতা ব্যানার্জি কি উদ্বোধন করছেন কোথাও দেখেছেন? কেউ দেখবেন না। সব কাটমানি আর লুটপাট চলছে, ওই টাকা লুট হয়ে যাচ্ছে আর রাস্তায় হাঁটছেন টাকা দাও টাকা দাও টাকা দাও। সারা জীবনটা কাটিয়ে দিলেন এরকম দাও দাও করে। তিনি আরো বলেন যে লক্ষ্মীর ভান্ডারে অনুদান 5,000 টাকা করলেও কিছু হবে না। লোকে জানে ওই টাকা ফুর্তি করার জন্য ওদের টাকা নিয়ে বিজেপিকে ভোট দিতে বলে ক্লাবের অনুদান বন্ধ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। পাবলিক টাকা নিচ্ছে কিন্তু যে সরকার হবে তাকে ভোট দেবে। মমতা ব্যানার্জির অবস্থা লালু প্রসাদের থেকেও খারাপ। কি বলছেন দিলীপ ঘোষ শুনবো। 5,000 করলেও কিচ্ছু হবে না। লোক জানে ওই টাকাটা ফুর্তি করার জন্য, ভোটও দেবে না। ক্লাবের টাকা কেন বন্ধ করেছেন? 600 কোটি টাকা ক্লাবকে দিতেন, 1,00,000 2 লাখ করে, ভোটটা বিজেপি পেয়ে গেল, টাকাটা ওদের নিয়ে নিল। পাবলিকের টাকা নিচ্ছে আর যে সরকার হবে তাকে ভোট দেবে। কীর্তি আজাদকে কটাক্ষ করে বলেন, যতক্ষণ না ভোট গণনা হচ্ছে ততক্ষণ কীর্তি আজাদ জিতবেন, ভোট গণনা শেষ হলে বিজেপি জিতবে। প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের 42-এ 42 সিট জিতে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, কীর্তি আজাদকে নিয়ে আমি কথা বলি না, উনি আমাকে নিয়ে কথা বলেন। উনি জিরো, না পজিটিভ দিকে আছে না নেগেটিভ দিকে আছে। কেন বর্ধমানের লোক ওনাকে ভোট দেবে? উনি কি থাকবেন এখানে? কি বলছেন দিলীপ ঘোষ শুনবো। উনি আগে বর্ধমানটা জিতুন, তারপরে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হবেন। 4 তারিখ অবধি লাফালাফি করুন, যতক্ষণ না ভোট গণনা হচ্ছে ততক্ষণ কীর্তি আজাদ জিতবেন। ভোট গণনা শেষ হলে বিজেপি জিতবে। রাজনীতিও করছি, ব্যাট বল রাজনীতি ক্যারাটে সব করেছি, এখনও করি। সেই জন্য আমার সামনে আসতে লোকে একটু ভয় পায়। যত দিন যাচ্ছে কীর্তি আজাদ তো ফিকে হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। রং কবে ছিল? চিরদিনই ফিকে। যে রিটায়ার্ড আর টায়ার্ড তার কাছ থেকে কী আশা করবেন? তো উনিও বুঝতে পারছেন যে এখানকার জনতা ওনাকে নিচ্ছে না, পার্টির লোকেরাই সঙ্গে বেরোচ্ছে না। ওরা ওদের ব্যাপারটা দেখে নেবে। আমরা আছি মানুষের সঙ্গে, মানুষ মোদির সঙ্গে আছে, সেটাই দিনকে দিন পরিষ্কার হয়ে যাচ্ছে। কীর্তি আজাদকে এতবার আপনি ইয়ে করছেন, কীর্তি আজাদকে আমি কথা বলি না, উনি আমাকে নিয়ে কথা বলেন, আমার দরকার নেই। কি উইকনেস আছে মনে হচ্ছে, কি দুর্বলতা আছে? সফলতা কি আছে? দুর্বলতা কিছুই নাই। যা জিরো তার পজিটিভ আর নেগেটিভ কি? জিরো জিরো আছে। কেন বর্তমান লোক ওনাকে ভোট দেবে? উনি কি থাকবেন এখানে? দেখেছেন বাইরের লোককে আর দেবে? আমি সবসময় করি ব্যাটিং বোলিং, সেই জন্য আমার সামনে কেউ আসে না। যে এসছে সে বুঝতে পারছে। আর এই নিয়ে আমাদের কারেক্ট সুজাতা মেহরার কি রিপোর্ট দেখাবো। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
প্রতিদিনই কিন্তু প্রাতঃভ্রমণ করছেন এবং এই প্রাতঃভ্রমণের সঙ্গে সঙ্গে তিনি জনসংযোগ করছেন, প্রচার চালাচ্ছেন এক প্রকার বলা যায়। সেরকমই সোমবার দিনও তিনি কিন্তু প্রচার করতে গেছিলেন বা প্রাতঃভ্রমণ করতে গেছিলেন বর্ধমান শহরের সদরঘাট যে মাঠ রয়েছে সেখানে। দামোদর নদের তীরে এই মাঠ, এবং এই দামোদর নদে গতকাল কিন্তু ছিল চৈত্র মাসের যে ছট পুজো, সেই ছট পুজো অর্চনার অনুষ্ঠান। হিন্দিভাষী মানুষরা সেখানে অনেক অংশে উপস্থিত ছিলেন এবং স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষ তাদের মাঝখানে উপস্থিত হন এবং ছট পুজোর অংশ নেন। বলা যায় এক প্রকার যে নিজেকে প্রার্থী হিসেবে পরিচিতও করান। সেখানে ঠেকুয়া চেয়ে খান। তারপরে তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই আবারও প্রাতঃভ্রমণ করে ওখানে যারা খেলছিল ক্রিকেট, তাদের সঙ্গে একটুখানি ক্রিকেট খেলেন। এদিন কিন্তু দিলীপ ঘোষকে দেখা যায় যে ব্যাটিং এর সঙ্গে বোলিংও করতে। এরপরে তিনি চা চক্রে যোগ দেন। কিছুটা দূরেই রয়েছে তেলিপুকুর, সেই তেলিপুকুর এলাকায়। এখানে তাকে যখন প্রশ্ন করা হয় যে আপনি তো আজকে বোলিংও করলেন, তো সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই দিলীপ ঘোষের জবাব, তিনি ব্যাটিং, বোলিং, ক্যারাটে, রাজনীতি সবই করেন। এই জন্যই তার সামনে আসতে কেউ সাহস পায় না, ভয় পায়। প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ তার বিপক্ষে রয়েছেন এবং তিনি তার প্রতি কটাক্ষ করে বলেন যে তিনি রঙিন কোথায়, কেননা তার সঙ্গে কোনো কর্মী সমর্থক বেরোচ্ছে না এবং তিনি বুঝতে পারছেন না যে তিনি কোন জায়গায় রয়েছেন। যত দিন যাবে তত তিনি বুঝতে পারবেন যে তিনি কার সঙ্গে পাল্লায় পড়েছেন এবং তিনি এখন থেকেই হয়তো কিছুটা বুঝতে পারছেন, এমনও তিনি জানান। একই সাথে যে পয়লা বৈশাখ বাংলার নববর্ষের দিন, বাংলার জন্মদিন পালন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং এই নিয়েও কিন্তু কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বললেন যে বাংলার জন্ম কবে হয়েছে, পয়লা বৈশাখ কিভাবে এলো, কবে তার উৎপত্তি, এই সব কিছু কি জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তাই উনি নিজের মতো করে সব জায়গায় ঢুকে পড়েন। এই ক্ষেত্রেও তাই হয়েছে এবং তিনি একই সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে সমালোচনা করতেও কিন্তু ছাড়লেন না। তিনি বললেন যে বাংলায় কোনো রকম ভাবে কোনো শিল্প হয়নি, সেই জায়গায় দেখতে গেলে প্রধানমন্ত্রীর উদ্যোগে কিন্তু অনেক কিছুই হয়েছে। এয়ারপোর্ট হয়েছে, রাস্তাঘাট, বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজ হয়েছে। এইভাবেই কিন্তু আক্রমণ করতে দেখা গেল বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।